মানুষের মৃত্যুর পর তারা আবার পুনর্জন্ম নিতে পারে, এটা আমি নিজেই বিশ্বাস করি। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন। কিন্তু যদি সে আবার পুনর্জন্ম নেয় এবং তার আগের সব কথা মনে থাকে, তখন কি হবে? এরকম ঘটনা কিন্তু আমরা খুবই কম শুনেছি। আজকে যে ঘটনা আপনাদের বলবো, সেই ঘটনা শুনলে আপনারা প্রত্যেকেই শিউরে উঠবেন, আবার কোথাও হয়তো একটু কষ্ট হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের ঘটনা। আজকের এই যে ঘটনাটা বলবো, অর্থাৎ যে ছেলেটার সম্পর্কে ঘটনাটা বলবো, সেই ছেলেটার বাড়ি কলকাতাতে। ছেলেটার বয়স এখন প্রায় 24-25 হয়ে গেছে এবং তার সাথে যখন এই ঘটনাটা ঘটেছিল এবং সবাই যখন জেনে গিয়েছিল যে ছেলেটির আগের সব কথা মনে আছে, তখন ছেলেটির বয়স ছিল ওই 7 কি 8। ছেলেটি যখন জন্মগ্রহণ করেছিল কলকাতাতে, মা বাবা তো খুবই খুশি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, কারণ তার আগে কিন্তু তার 2টি মেয়ে ছিল। এইবার অনেকেই হয়তো বলতে পারেন যে ছেলে হয়েছে বলে খুব খুশি। আসলেই তাই, কারণ দেখবেন যতই আমরা স্বীকার করি না কেন, বেশিরভাগ বাড়িতেই যদি অনেক মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আর ছেলে সন্তান জন্মগ্রহণ করে না, তখন কিন্তু বাড়ির প্রত্যেকটি সদস্যের একটু মুখটা কালো হয়ে যায়। অর্থাৎ মাঝে মাঝে কিন্তু অনেক কটু কথাও সেই বউকে শুনতে হয়। তো যখন 2টো মেয়ের পরে একটা ছেলে জন্মগ্রহণ করলো, তখন বাড়ির সবাই খুব খুশি হয়েছিল। তার যে মা, সেও কিন্তু খুব খুশি হয়েছিল। সে হয়তো ভেবেছিল আজকে ছেলে জন্ম দিতে পারলাম বলে হয়তো সবাই একটু আমাকে ভালোবাসবে। তো এটাই ছিল ওই বাড়ির পরিস্থিতি। যতই কলকাতার মতো শহর হোক না কেন, এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় কম বেশি করে কিন্তু চলছে। যথারীতি ছেলে আস্তে আস্তে বড় হলো। যখন সে আস্তে আস্তে কথা বলতে শিখলো, প্রথমে তো যেরকম বাচ্চারা আউ করে সেরকম তো বলতো, কিন্তু দেখবেন অনেকেই আছে, মানে প্রত্যেকটা বাচ্চাই কেউ মা বলে, কেউ দাদা বলে, কেউ বাবা বলে, কিছু না কিছু উচ্চারণ তো করে। কিন্তু ছেলেটা যখন প্রথম শব্দ শিখলো, তখন কিন্তু ছেলেটা ফার্স্ট বলেছিল মণি। মণি কেন বলল তখন কিন্তু কেউ অতটা বুঝতে পারেনি, আর এই নিয়ে বিশেষ কেউ ভাবেনি, কারণ প্রত্যেকটি বাচ্চাই প্রথমে মা বলে, দাদা বাবা এরকম বলে, মণি বলতে তো কখনো শোনেনি। তো সবাই ভেবেছিল হয়তো তার মাকে মণি বলে ডাকছে, এবং যখন আলতো আলতো করে কথা বলতে শিখলো, তখন কিন্তু তার মাকে মণি বলতো, বাবাকে মণি বলতো এবং প্রায় সবাইকেই মণি বলতো। তারপরে ছেলেটা বড় হতে লাগলো, কারণ একটা ছেলে তো, সবাই যখন তাকে শেখালো মা বলো, বাবা বলো, যখন সে শুনতো মা বাবা ডাকটা, তারপরে আস্তে আস্তে মা বাবা ডাকটা শিখলো আর কি। যখন ওই বাচ্চাটাকে খেলনা দেওয়া হতো, ও যখন খেলতো, ওনা সবসময় মুখের থেকে বলতো মণি মণি মণি। কেউ একজন আসলো বাড়িতে, বলতো মণি, যেরকম ছোট বাচ্চারা বলে আয়, এরকম যেরকম নর্মাল কথা বলে। তো ওই বাচ্চাটা সবাইকে মণি বলে ডাকতো, কিন্তু মাকে মা, বাবাকে বাবা, এই ডাকটা শিখে গিয়েছিল। আস্তে আস্তে আরও বড় হলো, কিন্তু যত বড় হচ্ছে তত ওর ভিতরে একটা অস্বাভাবিক ঘটনা দেখা দিচ্ছে। যেমন ধরুন, ও সবসময় একটাই কথা বলে, আমি মণিকে খুব ভালোবাসি। ওকে জিজ্ঞেস করতো তুমি মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো, কিন্তু আমি মণিকে সব থেকে বেশি ভালোবাসি। যখন ওকে জিজ্ঞেস করতো মণি মণি তুমি কাকে বলছো, বলছে মণি আমার জান, মণি আমার প্রাণ। একটা ছোট বাচ্চা যখন পুরোপুরি কথা বলতে শেখে, তখন কি আর স্পষ্ট কথা বলে? একটু তো তুতলিয়ে কথা বলে। তো সেইভাবেই কিন্তু কথাগুলো বলতো। কেউ বুঝতে পারতো না এই মণিটাকে। যখন জিজ্ঞেস করা হতো যে মণি কি তুমি তোমার মাকে বলছো, বলছে না, মণি আমার মাকে বলছি না, মণি আমার জান। সবাই তখন বলতো ও ছেলে মানুষ, ছোট বাচ্চা কি নাকি বলছে, ছোট মানুষ নিজের খেয়ালে থাকে, এরকম হয়তো বলছে। তারপরে যখন বাচ্চাটা আস্তে আস্তে প্রায় 4-5 বছর হলো, তখন তো মোটামুটি কথা বলতে শিখে গেছে, একটা নর্মাল স্কুলেও ভর্তি করা হচ্ছে ওকে। তখন থেকে ওই বাচ্চাটা একটা কথা শিখলো যে আমাকে মণির কাছে দিয়ে আসো, আমার জন্য মণি অপেক্ষা করছে। কিন্তু কেউ বুঝতে পারছে না যে মণি তার জন্য অপেক্ষা করছে ও কোথায় যেতে চায়।
একটা ছোট বাচ্চা যে বারবার করে এরকম বলছে যে সে বাড়িতে থাকতে চায় না, তাকে মনির কাছে দিয়ে আসো। কে সেই মানুষটা? এরকম করে একদিন বাড়িতে আলোচনা হচ্ছিল কথাগুলো। তো সেই সময় কিন্তু একজন ওনাদের বলেছিল, যেহেতু কলকাতাতে বাড়ি, তো একজন বলেছিল, দেখুন আপনারা কিছু মনে করবেন না, আপনারা একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, উনি দেখুন না কি বলে, ওর সাথে কথা বলে। তো যথারীতি ওরা এইসবটাকে আর নেগেটিভভাবে নেয়নি, গিয়েছিল, কথা বলেছে। যখন ওই সাইকিয়াট্রিস্ট ম্যাডাম ওই ছেলেটিকে জিজ্ঞেস করেছিল যে তুমি মনি কাকে বলছো, তখন ওই ছেলেটি বলেছিল, মনি আমার জানকে বলছি, মনিকে আমি খুব ভালোবাসি। কিন্তু এই যে মনি আমার প্রেমিকা বা মনি এরকম আমার গার্লফ্রেন্ড এরকম কিন্তু বলছে না। ও কি আর বোঝে নাকি ছোট বাচ্চা যে কি হয়? হয়তো আপন মনে ওর মাথায় এইসব ঘোরে, তাই ও বলে দেয়। তখনও হয়তো কিছু জিনিসও বুঝতে পারে না। তখন কিন্তু ওই ম্যাডাম বলেছিলেন যে আচ্ছা আপনাদের বাড়িতে ফ্যামিলিতে কেউ মনি বলে কেউ থাকে, বা ওর পিসি যাকেও মনি বলে ডাকতে চায়? বলছে না, ওর পিসি একজন আছে, কিন্তু সে তো সবসময় আসেও না, মাঝে মাঝে এসে একটু ঘুরে যায়, কিন্তু ওর সাথে তো তেমন ভালো সম্পর্ক নেই যে খুব ভালোবাসে, বা আমার ছেলে ওর পিসিকে খুব ভালোবাসে এরকম তো কিছু নেই, কারণ ওর পিসিও তেমন একটা ওকে ভালোবাসে না। তখন না ওই সাইকিয়াট্রিস্ট ম্যাডামও বুঝতে পারেনি যে বাচ্চাটার কি সমস্যা হচ্ছে। হয়তো ম্যাডাম মনে মনে কিছু একটা ভেবেছিলেন, কিন্তু এটা অবিশ্বাস্য বলে ম্যাডাম আর কিছু বলেনি। এটা আমার ধারণা। ওরা চলে এসেছিল, ওষুধপত্র কিছু দেয়নি, বলেছিল ও আপনা আপনি ঠিক হয়ে যাবে, হয়তো কেউ আছে যাকে ও মনি বলে ডাকে। তো তেমন কিছু আর ওখান থেকে বলেনি। তারপর ওর মা বাবা ওকে নিয়ে চলে এসেছিল। আস্তে আস্তে আরও দিন যেতে লাগছে, তার মাঝখানে কিন্তু মনিকে ভুলে যায়নি। যত দিন বাড়ছে তত মনির কথা ওর বেশি বেশি করে মনে পড়ছে, আর মাঝে মাঝে এমন জিনিসটা করছে যে পাগলের মতো হয়ে যাচ্ছে। আগে তো মাঝে মাঝে বলতো যখন ছোট ছিল, এখন তো প্রায় 6-6.5 বছর হয়ে গেছে। এখন মাঝে মাঝে ওর একটা খিঁচুনি ভাব ওঠে, কিরকম যে হাত পা পুরো বেঁকে যাচ্ছে, আর সবসময় বলছে আমাকে মনির কাছে দিয়ে আসো, যে মনিকে না পেলে আমি বাঁচবো না, আমাকে মনির কাছেই দিয়ে আসো। কিন্তু কি করে ওর মা বাবা ওর মনির কাছে দিয়ে আসবে? আসলে ওরা তো জানতেই পারছে না যে মনিটাকে। এমন সময় ও তখন 7 বছর 7.5 বছর বয়স হবে। তার মাঝখানে কিন্তু প্রায় দিনই এরকম ঘটনা না ঘটতো। তারপর ওরা ডাক্তার দেখিয়েছে, ডাক্তাররা বলেছে যে ওর হয়তো মৃগীর সমস্যা রয়েছে, তাই হয়তো আপন মনেই ও কথাগুলো বলে। এই যে পুনর্জন্মের কথা যে ওর মনে আছে, বা আগের জন্মে কোনো মনি বলে কেউ ছিল, ওটা কিন্তু কারোর ধারণাতেই আসেনি। ওরা ভেবেছিল আপন মনে কিছু একটা কল্পনা করে নেয় ও, এবং সেটা ভেবেই ও থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে, এটা কিন্তু আমি বলবো না পাগলামি, কিছু কিছু মানুষ না কল্পনার জগতে থাকে। আপনি ওদের সাথে কথা বলবেন তো 2বার কথা বলবেন, ওরা কিন্তু উত্তর দেবে না। 3-4 বার ডাকবেন, হ্যাঁ কিছু বললে, এরকম কিন্তু হয় যে ওরা আপন খেয়ালে থাকে, ওই ভাবনার মধ্যে ওরা কোনো জায়গায় ঘুরে আসে, কিছু করে যেগুলো ওরা জীবনে করতে পারবে না, সেই জিনিসগুলোই না ওরা জেগে জেগে কল্পনার মধ্যে সেগুলো ভাবে। তো যেখানে ওরা ডাক্তার দেখিয়েছিল পরবর্তীকালে আরও, সেখান থেকে না এই ঘটনাগুলোই বলেছিল যে আপনার ছেলে কল্পনার জগতে থাকে, ও আস্তে আস্তে বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আর আপনারা হয়তো ওর প্রতি প্রেশার সৃষ্টি করছেন, কারণ একটা বাচ্চা ছেলে, নরম মন ওর, যদি ওর কল্পনার প্রতি আপনারা প্রেশার সৃষ্টি করেন তাহলে হয়তো রেগে যাবে, এতে ওর শরীর খারাপ হবে। তো যখন ডাক্তাররা এইসব জিনিস বোঝালেন, তারপর থেকে ছেলেটা ওরকম করলে ওর মা বাবা না তখন বলতো, না জেনেই বলতো যে হ্যাঁ বাবা তুমি আর একটু বড় হও, তোমাকে মনির কাছে আমরা নিয়ে যাব। আগে যখন বলতো যে মনিকে তুই চুপ কর, মনিকে চিনি না, তখন ছেলেটা না বেশি করে মা বাবাকে মারতো। ছোট ছেলে তো মাকে বাবাকে হাত দিয়ে চুলের মুঠি ধরে টান মারতো, এরকম রেগে যেত। আর এখন যখন ডাক্তারের কথা শুনে তার মা বাবা ওকে বলে যে হ্যাঁ তুমি একটু বড় হও, তোমাকে মনির কাছে নিয়ে যাবই আমরা, এই কথা শুনে না ছেলেটা খুব খুশি হয়, ভীষণ খুশি হয়। ও তখন বলে যে সত্যি আমাকে মনির কাছে নিয়ে যাবে, তোমরা খুব ভালো, তোমাদের আমি খুব ভালোবাসবো, আমি মনিকে খুব ভালোবাসি। এর মাঝখানে একদিন ওর মা বাবা ওকে বলছে যে কথায় কথায় যে বাবা একটা কথা বলি, তুমি যে বারবার মনি মনি করো, তোমার মনি কোথায় থাকে? তখনই বাচ্চাটা বলছে আমি ঠিক জানি না ও কোথায় থাকে, আমি জায়গাটার নাম মনে করতে পারছি না, কিন্তু ওই জায়গাটার পাশে অনেক মাঠ আছে, একটা নদী আছে, বাড়ি আছে, এবং আমাদের মতো এইসব বড় বড় বাড়ি না, অনেক ছোট ছোট বাড়ি, গরু আছে, ছাগল আছে, কিন্তু আমাদের মতো এত উঁচু উঁচু বাড়ি না, এত গাড়ি ঘোড়া নেই, সেই জায়গায় থাকে।
এই কথাটা শুনে ওর মা বাবা না খুব ভয় পেয়ে গিয়েছিল। কারণটা বলছি যে ওনারা জানেন ওনার ছেলেকে ওনারা কখনো গ্রামে নিয়ে যায়নি। যদি বইতে পড়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও যে এইভাবে বলছে এরকম তো কোনো জায়গায়ও যায়নি। আর ওদের কিন্তু তেমন আত্মীয় কেউ গ্রামে থাকে না, বেশিরভাগ সবই ওরকম শহরে থাকে। আর যদিও কেউ মফস্বলে থাকে তো এরকম গ্রাম, গরু ছাগল এরকম কোথাও নেই। উনি অবাক হয়ে গেছেন যে এরকম ধরনের কথাটা ছেলে বলছে কি করে। তার মাঝখানে ছেলেটা একটা কথা বলে বসলো যে মা জানো তো, মনিকে আমি বিয়ে করতাম, কিন্তু আমি বিয়ে করতে পারিনি, মনি আমাকে ছেড়ে চলে গেছে। এইবার এই যে কথাটা বললো না, এই কথাটা বলার পর ওর বাবা একটা ভুল করে বসেছিল। ওর বাবা ওকে একটা চর কষিয়েছিল, মেরে দিয়েছিল যে তুমি একটা ছোট ছেলে, তোমার লজ্জা করে না, তুমি একটা এরকম কথা বলছো, এইসব বিয়ে করার কথা এগুলো কোথা থেকে শিখেছো? তখন ওর মা না ওকে বকাবকি করেছিল যে তোমাকে বারবার করে বলেছি যে ওর গায়ে হাত তুলবে না, এসব জিনিসটা ওকে কিছু বলবে না, ডাক্তারও বারণ করেছে। আর যখন ওকে চড় মারলো না, ও না কেমন যেন পাগলের মতো হয়ে গেছে যে তোমাদের বললাম তোমরা মনির কাছে নিয়ে চলো, তোমরা বললে মনির কাছে নিয়ে যাবে, আর যখন আমি সব সত্যি বলছি তখন তোমরা আমাকে মারছো। আমি কোনোদিনও তোমাদের আর মনির কথা বলবো না, আমি যখন চিনতে পারবো তখন আমি একাই মনির কাছে চলে যাবো, আর কখনো তোমাদের কাছে ফিরবো না। তখন তো খুব চিন্তায় পড়ে গেছে ওর মা বাবা যে কি ধরনের কথাবার্তাও বলছে। তখন ওর বাবা বলছে দেখো এমনিতেই খুব টেনশানে থাকি, তারপর একটা ছোট বাচ্চা বিয়ে করবে, ভালোবাসতো, এইটুকু বাচ্চার মুখে এগুলো কথা শুনলে কার না মাথা গরম হয় বলো। তাই আমি হুটহাট করে মেরে দিয়েছি, আমি বুঝতে পারিনি। কিন্তু ছেলেটিকে তারপরে শত বোঝানোর সত্ত্বেও কিন্তু ছেলেটি ওখানে আর দাঁড়ায়নি। ও সোজা নিজের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। তার প্রায় 1-2 মাস পরে একদিন ছেলেটা রাত্রেবেলা চিৎকার করে ওঠে, স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠে বলে যে মা আমাকে এক্ষুনি মনির কাছে দিয়ে আসো, আমার মনির কাছে যেতেই হবে, আমার মনির হাতে আর বেশি সময় নেই, আমি যদি এখন মনির কাছে না যাই তাহলে মনিকে আমি আর কোনোদিনও দেখতে পাবো না। এই বলে না খুব কাঁদছে ছেলেটা, মানে একটা বাচ্চা ছেলে যেভাবে কাঁদে সেরকম না, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, মনে হচ্ছে খুব কিছু বোঝে ছেলেটা। যেরকম একটা ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, যেরকম কষ্ট পায় না, তো পুরো ম্যাচিওরভাবে একটা ছেলে সেভাবে কাঁদছে। ওই রাত্রেবেলায় মা বাবা তো খুব চিন্তায় পড়ে গেছে, ভীষণ চিন্তায় পড়ে গেছে। ওর যে 2 দিদি আছে, 2 দিদিও কিন্তু ওকে খুব ভালোবাসে, কিন্তু ও না ওদের কাছে ঘেঁষতে চায় না, কারণ 2টো বোনের পরে একটা ভাই, 2টো বোন কিন্তু ভাইকে ভীষণ ভীষণ ভালোবাসে। কিন্তু একটা ভাই ছোটবেলায় যেরকম দিদিদের ভালোবাসবে, এত ভালোবাসে যেহেতু, কিন্তু ওই ছেলেটা ওর যে দিদিরা আছে ওদের কাছে ঘেঁষতে চায় না, ভালোবাসে ঠিক আছে কিন্তু অনেকটা দূরত্ব বজায় রেখে চলে। তো এরকম যখন কান্নাকাটি করছে ওর 2 দিদিও চলে এসেছে, তো জিজ্ঞেস করছে যে কি হয়েছে। ওরা তো একটু বড় বড়, এখন প্রায় 13-14 বছর বয়স হয়ে গেছে ওদের, যথেষ্টই বোঝে ওরা। যখন ওরাও এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন ওই ছেলেটা না কিছু বলছে না। তখন ওর বাবা ওকে বলছে তুই যে যাবি, তুই কোথায় যাবি, তোকে আমি কোথায় নিয়ে যাব সেটা আমাকে বল, তুই যে বারবার কাঁদছিস, বারবার করে চেঁচামেচি করছিস, কিন্তু বলছিস না তো কোথায় থাকে, তুই আমাদের বল যে কোন জায়গায় থাকে, আমরা তোকে সেখানেই নিয়ে যাব। এর মাঝখানে তো ছেলেটির মাও খুব কাঁদছে, কাঁদাটাই স্বাভাবিক, আর বারবার করে বলছে যে কত মানত করার পরে, কত আশা করার পরে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, যার জন্য বাড়িতেও কম কথা শুনতে হয়নি যে একটা ছেলে জন্ম দিতে পারে না। কিন্তু ছেলে জন্ম দিল শেষ পর্যন্ত, এমন ছেলে জন্ম দিল যাকে নিয়ে তার শান্তি হচ্ছে না, সবসময় বাড়িতে একটা অশান্তি লেগে থাকে, ছেলেকে নিয়ে একটা সবসময় চিন্তা থাকে যে ছেলেটা কি বলে সেই মনিটাকে। আর সে এখন রাত্রেবেলায়, রাত 2-3টে বাজে, এমনভাবে কাঁদছে যেন মনে হচ্ছে কত বড় একটা ছেলে, কত বোঝে, পুরো হাঁটু মুড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ওকে বারবার জিজ্ঞেস করছে, ও বলছে আমি আর কিছু বলতে চাই না, তোমরা আমাকে বসিরহাটে নিয়ে চলো। বলছে বসিরহাট? তুই বসিরহাট কোথায় চিনলি? বলছে আমি জানি না, আমি আজকে স্বপ্নে দেখলাম, আমার হঠাৎ করে মনে পড়লো জায়গাটার নাম বসিরহাট, বসিরহাটের অমুক গ্রামে আমাকে নিয়ে চলো। এরকম করে এক্স্যাক্টলি একটা জায়গার নাম বলছে, গ্রামের নাম বলছে। সবাই না খুব অবাক হয়ে গেছে। ওরা সার্চ করে দেখলো যে হ্যাঁ গ্রামের নামটা তো আছে, কিন্তু ওইটুকু ছেলে সে কিভাবে জানবে যে বসিরহাট কোথায় বা গ্রামটা কোথায়, জানা তো সম্ভব নয়। তখন ওদের মনে না একটু খটকা লাগলো। ওরা তখন ভাবলো যে ছেলের আগের জন্মের কথা কিছু মনে নেই তো, ও কিন্তু জন্মের পর থেকে মণি মণি বলে ডাকে, আর মণি বলে কিন্তু কাউকে ইন্ডিকেট করে না যে এই মণি, তাহলে নিশ্চয়ই আগের জন্মে কোনো ব্যাপার নেই তো। এইবার একটা বাচ্চা ছেলে ওখানে যেতে বলেছে, আর সঙ্গে সঙ্গে কি মা বাবা সেখানে নিয়ে যাবে? কারোর সঙ্গে কি আলোচনা করবে না?
যথারীতি ওকে রাত্রেবেলা অনেক বোঝানো হলো। এর আগে যে বাচ্চামি ভাবও করেছে যে বোঝাচ্ছে, ও বুঝে গেছে আমাকে নিয়ে যাবে, তাহলে তো খুব ভালো হয়। এখন কিন্তু আর কিছু বলেনি। ও বলছে ঠিক আছে, রাত্রেও তো আর যেতে পারবো না, আমাকে কিন্তু কালকেই তোমরা নিয়ে যেও, আমি তো আর চিনি না, তোমাদের কিন্তু নিয়ে যেতেই হবে। এটা বলে না ও শুয়ে পড়েছে। এদিকে রাত্রেবেলায় ওর বাবা মার চোখে ঘুম নেই, ঘুম কি আর আসে, এরকম একটা অবস্থা। ভোর হতে হতে ওর দিদিদের কাছে ওকে রেখে ওর বাবা মা একটা জায়গায় গিয়েছিল। একটা জায়গায় বলতে ওনাদের না একটা পুরোহিত ছিলেন, বাড়ির পুরোহিত, যে পুজো টুজো হলে পুরোহিত এসে পুজো দিতেন। উনি না অনেক কিছু জানতেন, অনেক জ্ঞান ছিল ওনার। কিছু কিছু মানুষ থাকে না, বয়স্ক মানুষ, ওনাদের কিন্তু অগাধ জ্ঞান থাকে, ওনারা কিন্তু অবশ্যই সদ্বুদ্ধি দেন। সবাই না অবশ্য, কিছু কিছু মানুষ কিন্তু এরকম অবশ্যই থাকে। তো তাদের বাড়িতে ওই ছেলেটার বাবা মা চলে গিয়েছিল, গিয়ে সমস্ত ঘটনা জানালো, একটা কথাও কিন্তু লোকালো না। তখন ওই দাদু ওনাদের বলেছিলেন, তোমরা একদমই সঠিক ভেবেছ, ওর আগের জন্মের কথা সব মনে আছে, কিন্তু আমি চাই তোমরা ওকে সেখানে নিয়ে যাও। যদি না নিয়ে যাও ছেলেটা হয়তো গুমড়ে গুমড়ে মরবে, ওর হয়তো কষ্ট হবে, হয়তো সেই মানুষটা ওকে টানছে, এই জন্ম পূর্ব জন্ম মিলে একাকার হয়ে গেছে ও। তোমরা ওকে নিয়ে যাও, তাহলে হয়তো সব সঠিক তোমরা বুঝতে পারবে। তখন ওই দাদুকে বলল ওনারা যে ঠাকুরমশাই, আপনি যদি আমাদের সাথে যেতেন তাহলে আমরা একটু বল পেতাম। তখন উনি বললেন যে আচ্ছা আমি যাব, কোনো সমস্যা নেই। বাড়ি আসলো, বাড়ি এসে ছেলেটা তো খুবই পাগলের মতো অবস্থা সেই দিন। বাড়ি এসে দেখে দুই দিদি ওকে সামলাতে পারছে না। ও বারবার করে জোরে চিৎকার করে বলছে যে তোমরা কালকে বলেছিলে দিদি যে আমাকে নিয়ে যাবে, মা বাবাও কালকে আমাকে বলেছে যে নিয়ে যাবে, রাত্রেবেলায় বলেছে, তাহলে আজকে সকাল ওরা কোথায় গেল? আমাকে নিয়ে যাবে না বলে ওরা পালিয়ে গেল? যদি আমাকে নিয়ে যায়, আমার দু চোখ যেদিকে চায় আমি কিন্তু চলে যাব, আর সবাইকে জিজ্ঞেস করে করে কিন্তু আমি ওই জায়গায় চলে যাব, কিন্তু আমি বাড়ি কোনো মতে থাকবো না, কারণ তার কাছে আমার যেতেই হবে। এখন যদি না যায় তাকে আমি দেখতে পারবো না আর কখনো। এরকম করে কথা বলছে। ওর মা বাবা এসেছে, মা বাবা আসলো, জড়িয়ে ধরে বলছে দেখো তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওর দাদু এসেছে, ওই যে ঠাকুর মশাই, ও তো দাদু বলে ডাকতেন তখন ওনাকে। তো তখন উনি বললেন যে দাদু ভাই তুমি একদম চিন্তা করো না, আমিও তোমার সাথে যাব, তোমার মনির সাথে তোমার দেখা করাবো, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন ওই ছেলেটা দাদুর হাত ধরে বলছে দাদু চলো তাহলে। ওরা খাওয়া দাওয়া করে যথারীতি ওই বসিরহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারাটা রাস্তা কিন্তু ওই ছেলেটা চুপচাপ ছিল, কিছু বলেনি। ওকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেভাবেই গেছে। কিন্তু যখন ওর গ্রামে প্রবেশ করেছে, যখন ওর যেখানে বাড়ি ছিল সেখানে প্রবেশ করেছে, ওরা কেমন পাগলের মতো হয়ে গেছে। এদিকে ছুটছে তো ওদিকে ছুটছে, ওকে কেউ আর থামাতে পারছে না। ওর মা বাবা ওকে বারবার করে বলছে তুই এদিকে চিনিস না, তুই কি করে যাচ্ছিস, এদিকে কোন রাস্তা তুই কি করে বলছিস? বলছে আমার সব কিছু মনে পড়ে গেছে, আমি সঠিক জায়গায় যাচ্ছি, তোমরা শুধু আমার পেছন পেছন আসো। সবাই তো পুরো অবাক, ওই ঠাকুরমশাইও পুরো অবাক হয়ে গেছে যে এরকমভাবে সমস্ত ঘটনার মনে আছে, একদম পুরো গ্রামের পুরো সমস্ত কিছুও জানে। এমন সময় একটা বাড়ির কাছে এসেও থমকে দাঁড়ালো। বাড়িটার আশেপাশে তেমন কোনো বাড়ি নেই, জঙ্গল। ওই যে টিনের বাড়ি হয়, বেড়ার যেরকম বাড়ি হয় সেরকম একটা বাড়ি, কিন্তু পুরো পোড়ো বাড়ির মতো, কেউ থাকে না সেখানে। তখন ছেলেটা দাঁড়িয়ে বলল এই দেখো মা, এইটা আমার বাড়ি। বলছে এটা তোর বাড়ি? তুই কি বলছিস সব? এটা তোর বাড়ি হতে যাবে কি করে রে, তোর বাড়ি তো কলকাতায়। বলছে না মা, এটা আমার বাড়ি, আমার মা বাবাকেও বেঁচে নেই, বাবা অনেক আগে মারা গিয়েছিল, কিন্তু আমার মা আমি মারা যাওয়ার কদিন আগে মারা গিয়েছিল। যখন এই কথাটা বললো না, তখন ওর মা ওকে জড়িয়ে ধরলো যে বাবা তুই কি ধরনের কথাবার্তা বলছিস, তুই মারা যাবি মানে তুই কি বলছিস? বলছে চলো আমার সাথে। যথারীতি ছেলেটা না ওই বাড়িতে চলে গেছে, মেয়েটার বাড়িতে গিয়ে ডাকছে যে মণি, মণি বেরিয়ে এসো, আমি এসেছি, দেখো মণি বেরিয়ে এসো। তো সেই সময় ওই 27-28 বছর হবে বয়স, এরকম একটা মহিলা সেখান থেকে বেরিয়ে আসে, শাঁখা সিঁদুর পরা। তো উনি বেরিয়ে এসে বলে কাকে খুঁজছো? বলছে মণি আছে এখানে, আমার মণিকে খুঁজছি আমি। বলছে হ্যাঁ সোনামণি তো আছে এখানে। সোনা, তুমি সোনামণির কথা বলছো? বলছে হ্যাঁ আমি সোনামণির কথাই বলছি। যখন এই কথাটা বলা বলি হচ্ছে ওদের মধ্যে, তখন ওর মা বাবা না থরথর করে কাঁপছে যে ও কোথায় নিয়ে আসলো। আর যেখানে ও বললো সেখানে মণি বলে কেউ থাকে, যার আসল নাম সোনামণি, তাহলে কেউ না বুঝতে পারছে না। তখন ওকে জিজ্ঞেস করছে ওই বাড়ির ওই মহিলাটা যে হ্যাঁ উনি তো ঘরে আছেন, ওনার তো শরীর খুবই খারাপ, আমার ননদ হয় উনি।
ওনার শরীরটা খুবই অসুস্থ, ঠিকমতো কথাও বলতে পারছে না, কিন্তু আপনাদের তো ঠিকমতো চিনতে পারছি না। ওই ছেলেটার মা বাবার উদ্দেশ্যে জানালো আর কি। তো তখন কি বলবে, কি পরিচয় দেবে? বলছে কি, দেখো আমরা তো ঠিক তেমন জানি না, আসলে ছেলেটাই বারবার মনির কাছে আসার জন্য জেদ ধরছিল, আসলে ঠিক তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু একবার একটু যেতে দাও আমার ছেলেটাকে ওনার কাছে, কথা বললে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারে। যেহেতু ওনাদের দেখেও খুব ভদ্রলোক বলে মনে হচ্ছে, অর্থাৎ ছেলেটার মা বাবাকে এবং যে সাথে এসেছে, তোরা কিছু আর বলেনি, ভালো করে একটু পর্যবেক্ষণ করে ওই বউটা নিয়ে গেছে ভেতরে। তা উনি বলছেন যে দেখুন, আমার হাজব্যান্ড তো চাকরি করে, এখন বাড়িতে নেই, আর আমি একা আছি, আর আমার ননদ খুবই অসুস্থ, আমার ছোট একটা ছেলে আছে, কিন্তু আপনাদের আজও পর্যন্ত কখনো তো দেখিনি, আমি তো অনেক বছর হয়েছে এখানে বিয়ে করে এসেছি। তখন না ওই ছেলেটা আর কোনো কথা বলছে না, ও সোজা মনির ঘরে চলে গেছে। গিয়ে দেখছে যে একটা রোগা, পুরো একদম শরীর যেরকম অসুস্থ হলে যেরকম হয়, বিছানায় পুরো লেগে গেছে। ওনার কাছে গিয়ে বলছে যে মনি, আমি এসেছি, আমি তোমার কাছে ফিরে এসেছি। যে ওখানে শুয়েছিল তার বয়স ওই বড়জোর কত হবে, 38-39, কিন্তু দেখে মনে হচ্ছিল প্রায় 50-55 বছর হয়ে গেছে, এতটা বৃদ্ধ মনে হচ্ছিল ওনাকে। যখন ওই ছেলেটার গলা পেয়েছে তখন না ও চোখ মেলে তাকিয়েছে, সঙ্গে ওই বাড়ির মহিলাটিও কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে। আর যখন ওই মনি চোখ মেলে তাকিয়েছে তখন কিন্তু ওই মহিলাটি বলতে বাধ্য হয়েছে যে বিশ্বাস করুন, এই প্রায় 2-3 দিন হয়ে গেল ঠিকমতো চোখ খুলছে না, ভাত পর্যন্ত খাচ্ছে না, ভাত তো খেতে পারে না, চটকে চটকে খাওয়াতে হয়, কিন্তু ভাত এই 2-3 দিন খাচ্ছেই না। এই যে ছেলেটা ডাকলো, ও চোখ মেলে তাকালো, তখন ওনার যে ভাইয়ের বউ ওই মনিকে বলছে যে সোনামণি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, তুমি কি এদের চেনো? তখন যে ওই মনি একটু ঘাড় নাড়ালো, অর্থাৎ সে চিনতে পারে না। তখন ওই ছেলেটা বলছে যে মনি, আমি সনাতন। এর আগে কিন্তু ওই নামটা কখনো উচ্চারণ করেনিও, এই সনাতনের নামটা কখনো শোনেনি। ওই ছেলেটা তখন বলে ফেললো যে মনি, আমি তোমার সনাতন, আমি ফিরে এসেছি, বিশ্বাস করো। ওই কথাটা শুনে মনি যেন, ওনার তো শরীর অসুস্থ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে উনি যেন ওঠার চেষ্টা করছে, পুরো অবাক হয়ে গেছে কথাটা শুনে, যথারীতি উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, শরীর তার দিচ্ছে না। তখন ওনার যে ভাইয়ের বউ ওনাকে ওঠানোর চেষ্টা করলো, একটুখানি উঠে বসলো বালিশে হেলান দিয়ে, কিন্তু ঠিকমতো কথা বলতে পারছে না, এতটাই পরিমাণে শরীর খারাপ ওনার। তখন উনি কথা বলছে যে মানুষটা 2-3 দিন চোখ মেলে তাকায় না, কিছু খায় না, সেই মানুষটা কথা বলছে, কথা বলতে পারছে না, কিন্তু শত কষ্ট হলেও চেষ্টা করছে। তখন ওই মনি বলছে আস্তে আস্তে, কথা তো বলতে পারছে না, একটু অন্যরকমভাবে বলছে, একটু বুঝে নিতে হবে। তখন উনি বলছেন যে কী সব আবল তাবল বকছো তুমি, তো ছোট একটা ছেলে, তুমি সনাতন কি করে হবে? আর যখন এই সনাতন কথাটা বলেছে না, তখন কিন্তু ওর যে ভাইয়ের বউ ওনার চোখও কিন্তু বড় বড় হয়ে গেছে, অর্থাৎ এই সনাতনের নাম কিন্তু ওনার ভাইয়ের বউও হয়তো শুনেছে, না শুনলে ওনার চোখটা এরকম বড় বড় হতো না। এই যে তাকানোটা, এটা কিন্তু ওই ছেলেটার মা বাবাও লক্ষ্য করেছে, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুরোহিত দাদু কিন্তু সমস্ত কিছুই লক্ষ্য করছিল। তখন ওই ছেলেটা না অনেক কথা বলছে যে তুমি বুঝতে পারছো না, তো এমন এমন কিছু কিছু কথা বলছে যেগুলো সনাতন আর সোনামণি ছাড়া আর কেউ সেই কথা জানতো না। আর যত সেই কথাগুলো বলছে তত তো ওই সোনামণি অবাক হচ্ছেই, আর তার পাশাপাশি কিন্তু তার মা বাবাও অবাক হচ্ছে, তাদের চোখের থেকে পুরো জল বেরিয়ে গেছে, তারা ভাবতে পারছে না তাদের ছেলে জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করেছে, তার ছেলের আগের সব কথা মনে আছে। তখন আস্তে আস্তে মনি কথা বলার চেষ্টা করছে, মনে হচ্ছে হয়তো আগে থেকে সুস্থ হয়ে উঠছে, এরকম মনে হচ্ছে। তখন ওই মনি বলছে দেখো, আমি সবই বুঝতে পেরেছি, আমি বিশ্বাস করছি তুমি সনাতন, কিন্তু তুমি তো অনেক ছোট, যেগুলো তুমি বলছো সেগুলো তো অযৌক্তিকর, কোনো কিছুই আর কিছু হবে না, তুমি খুবই ছোট। আমি খুব খুশি হলাম যে আমার ভালোবাসা মরে যায়নি, আমার ভালোবাসা এখনো জীবিত আছে, আর আমি খুব খুশি হয়েছি। আর তোমারও খুশি হওয়ার কথা যে আমি তারপরে কখনো আর বিয়ে করিনি, কিন্তু তুমি এখান থেকে চলে যাও আর কখনো এখানে এসো না, কারণ তুমি এক জায়গায় জন্মগ্রহণ করেছো, তোমার মা বাবা আছে, তারা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, তোমার মায়ের পেটের সন্তান তুমি,
তার তো একটা আত্মার সম্পর্ক আছে তোমার সাথে। তুমি যদি এরকম ধরনের কথাবার্তা বলো তাহলে তোমার মা বাবার কি পরিস্থিতি হবে সেটা ভেবে দেখেছো? ওই ছোট বাচ্চা আর কিন্তু কিছু বলছে না, চোখের থেকে তার জল গড়িয়ে পড়ছে। তখন সেই সময় ওই যে মণি বলছে, আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না, বড়জোর 2-3 দিন বাঁচতে পারি, কারণ আমার শরীর খুবই অসুস্থ, আমার শরীর আর নিতে পারছে না। তুমি যখন এসেছো কিছুক্ষণ বসো, কিন্তু তুমি যে এখান থেকে চলে যাবে আর কিন্তু কখনো এখানে আর এসো না। আমি হয়তো এবার হাসি খুশিভাবেই মরতে পারবো, কারণ তুমি এখানে এসেছো, আমার ভালোবাসা মরে যায়নি, এটা ভেবেই আমি সুখী থাকবো। তো সেই সময় ওর যে ভাইয়ের বউ, তখন উনি বললেন যে এখানে অনেক কথা আছে যেগুলো হয়তো আপনারা জানেন না, যদি আপনারা পাশের ঘরে একটু আসেন তাহলে অনেক কথা আপনাদের বলতে পারি, কারণ এখানে বসে বলাটা সম্ভব না। আর যখন সনাতন মারা যায় তখন কিন্তু আমি এখানে ছিলাম না, আমি পরবর্তীকালে এই ঘটনাগুলো শুনেছি। তাই যদি শুনতে চান একটু পাশের ঘরে আসুন, আর যদি বাচ্চা ছেলেটা এখানে বসে থাকতে চায় থাকতে পারে। ওকে ডাকা হলো কিন্তু ও কোনো সারা শব্দ দিল না, চুপ করে শুধু বসে নীরবে চোখের জল সেখানে ফেলে যাচ্ছে। আর সেই সময় ওই যে পুরোহিত দাদু এবং ছেলেটির মা বাবা সেখানে এসে উপস্থিত হয়, মানে পাশের ঘরে। আর তখন তার যে ভাইয়ের বউ, মনির ভাইয়ের বউ সমস্ত ঘটনা বলে যে দেখুন, আমি এখানে বিয়ে হয়ে এসেছি প্রায় 5 বছর হলো, আমার ছোট সন্তান আছে। আমার শ্বশুর মশাই মেয়ের চিন্তায় 2.5 বছর আগে স্ট্রোক হয়ে মারা যান, শাশুড়ি মা তো আগেই মারা গিয়েছিলেন, বাড়িতে আমরা এই কয়জনই থাকি। কিন্তু যখন এসেছিলাম তখন জানতে পেরেছিলাম অনেক ঘটনায়, যে বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল। তখন যা উনি ঘটনা বললেন সেটা হচ্ছে এরকম যে সোনামণি আর সনাতনের কিন্তু বহু বছর ধরে সম্পর্ক ছিল, একই স্কুলে ওরা পড়তো, একই সাথে কিন্তু গ্রামে বড় হয়েছে। কিন্তু সনাতনের পরিবার ছিল খুবই গরিব, বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, এক বৃদ্ধ মা আর সনাতনকে নিয়ে ওদের সংসার, আর কিন্তু কেউ সেখানে ছিল না। এইবার কলেজে তখন যে পড়বে সেই ক্ষমতা কিন্তু সনাতনেরও ছিল না। আর এদিকে মেয়েটা কলেজে ভর্তি হলো, আর তখন ভালোই বয়স হয়ে গিয়েছে, প্রায় 19-20 বছর বয়স হয়েছে। আর সেই সময়টা না, 19-20 বছর বয়স মানে কিন্তু অনেক, একটা মেয়ের বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স অথবা বয়স পেরিয়ে গেছে। এদিকে সোনামণির বাবা বিয়ের খুব জোর দিতে লাগে, কিন্তু সোনামণি কিছুতেই বিয়ে করবে না। ও বারবার করে বলে যে আমি পড়াশোনা করতে চাই আর তারপরে বিয়ে করতে চাই। এদিকে উচ্চ মাধ্যমিক পাশ করে সনাতন কিছু একটা কাজ করে, ভেবেছিল এই টাকা দিয়ে কিছু একটা ব্যবসা দাঁড় করাবে, তারপরে সোনামণির বাবার কাছে এসে ওর জন্য চাইবে আর কি, ওকে বিয়ে করার জন্য। তো এইভাবে প্রায় চলতে লাগে, 2-3 বছর হয়ে যায়, তেমন কোনো ব্যবসা দাঁড় করাতে পারছে না। দেখতে দেখতে ভালোই বয়স হয়ে গেছে, প্রায় 24টা বছর বয়স হয়ে গেছে, কিন্তু সোনামণির বাবা বাড়িতে খুব অশান্তি করছে যে আর কোনো মতেই তোকে বাড়িতে রাখতে পারবো না, একটা 24 বছর বয়স একটা মেয়ের কি করে বিয়ে দেবো, কোনো মতেই তোর বিয়ে দেওয়া সম্ভব নয়, আর এখন যদি বিয়ে দিও তাহলে হয়তো বয়স্ক পাত্র ছাড়া আর কখনো পাবো না, কারণ বুঝতেই পারছেন তখন কত বছর আগের ঘটনা। আর এই সময় 24 বছর মানে কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে। সোনামণিদের কিন্তু অবস্থা খুব ভালো ছিল, আর এই সময় তারা জানতে পারে যে সোনামণির সাথে সনাতনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক আছে বহুদিনের। আর এদিকে কিন্তু সনাতন বলেছিল যে আমি তোমাকে খাওয়াতে পড়াতে পারবো, যেটুকু ইনকাম করি, তুমি চলে আসো পালিয়ে। কিন্তু মেয়েটা আবার পালিয়ে আসতে পারবে না, কারণ তখনকার দিনে পালিয়ে যাব বললে কিন্তু পালিয়ে যাওয়া যায় না, অনেক ভেবেচিন্তে কাজকর্ম করতে হয়। কারণ একটা মেয়ে যে পালিয়ে যাবে, পাড়ার লোক যে কত কথা শোনাবে, সেই কথা হয়তো ওরা কেউ শুনতে পারবে না, তাই মেয়েটা বলছিল পালিয়ে যাবে না। ইতিমধ্যে সোনামণির বাবা গিয়ে সনাতনের মাকে খুব উল্টোপাল্টা বলে আসে যে আপনার ছেলে এরকম বড় ডালে বাসা বেঁধেছে, আপনার ছেলেকে বোঝান, না হলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে, না হলে কিন্তু আপনার ছেলে কোথায় মারা পড়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। মায়ের মন কতটা চিন্তা করে বুঝতেই পারছেন। সেই সময় ওর মা কান্নাকাটি করতে করতে ওনার ছেলেকে বুঝিয়েছিল যে তুই ওই মেয়ের সাথে আর সম্পর্ক রাখিস না, তুই যদি রাখিস তাহলে কিন্তু আমাদের গ্রামে থাকা দুষ্কর হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। তখন ছেলেটা ওই মেয়েটাকে বুঝিয়েছিল যে দেখো তুমি অন্য জায়গায় বিয়ে করে নাও, তোমাকে আমার বিয়ে করা সম্ভব নয়, কারণ তোমার বাবা আমাদের বাড়িতে এসে শাসিয়ে গেছে আমার মাকে, যদি তোমার সাথে আমি সম্পর্ক রাখি তাহলে হয়তো আমারও কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে, মায়েরও হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। আমার জন্য আমি চিন্তা করি না, কিন্তু আমি চাই না যে আমার জন্য মায়ের কোনো অসুবিধা হোক। তখন সোনামণির কথা শুনে বাড়ি চলে যায়, কিন্তু বাড়ি গিয়ে বলে যে বাবা তুমি যদি আমাকে ওর সাথে বিয়ে না দাও তাহলে কিন্তু আমি কখনো বিয়ে করব না, আর তুমি যদি আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তার বাবা তখন কি করবে? এদিকে ওই মানুষের প্রচুর জেদ,
সোনামণির বাবার প্রচুর জেদ যে তুই বিয়ে করবি না, ঠিক আছে, না কর, বাড়িতে বসে থাক, কিন্তু তোকে ওই ছেলের সাথে বিয়ে হতে আমি দেব না, বিয়ে করতে আমি দেব না। কারণ উনি বলতে চাইছেন যে ছেলের জন্য তুই বিয়ে করতে রাজি হলি না, তোর এখন কতটা পরিমাণে বয়স হয়ে গেছে, আর সেই ছেলের সাথে আমি কোনো মতে তোকে বিয়ে হতে দেব না। তুই যখন আমাকে চিন্তাতে ফেললি, যখন আমি সবসময় টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ছি, তাহলে তুইও টেনশন কর। আগেকার দিনে বাবা মারা হয়তো এরকমই হতো, বিশেষ করে বাবারা খুব স্ট্রিক্ট হতো, এই যে প্রেম ভালোবাসার বিয়ে না কোনো মতে মানতে চাইতো না। এদিকে সোনামণির বাবাও কিন্তু বসে থাকার পাত্র নয়, মেয়েকে বিয়ে দেবে না ঠিক আছে, কিন্তু ওই ছেলেটাকে কোনো মতেই পাড়াতে থাকতে দেবে না, এমন বদনাম দেবে যাতে ছেলেটা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। তখন কিন্তু প্রায় ওদের 31-32 বছর হয়ে গেছে, ছেলেটাও আর বিয়ে করেনি, এদিকে মেয়েটাও আর বিয়ে করেনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে তারা কথা বলতো, এটা কিন্তু ওদের মধ্যে চলতো। বিয়ে হয়তো তারা করতে পারছে না পরিবারের চাপে। তো একদিন যেখানে ও কাজ করতো, সনাতন কাজ করতো, সেখানে কিন্তু অনেক মহিলা শ্রমিকও ছিল। সেই মহিলা শ্রমিককে টাকা খাইয়ে একটা বাজে কথা বলেছিল সনাতনের নামে, যে সনাতন নাকি তার ইজ্জত নিতে চেয়েছিল, এরকম অনেক বাজে ঘটনা বলেছিল। আর এই যে একটা বাজে পরিস্থিতি হলো, যার কারণে সনাতনের মা থাকতে পারছে না ওখানে। আর সেই সময় চিন্তায় চিন্তায় সনাতনের মা মারা গিয়েছিলেন স্ট্রোক হয়ে। আর তার পরে সনাতন সুইসাইড করে গলায় দড়ি দিয়ে। আর তারপরে কিন্তু এই পাড়ায় নাকি অনেক কাণ্ড ঘটে গিয়েছিল প্রায় 3-4 মাস ধরে। ওই মেয়েটার বাড়িতেও কিন্তু অনেক ভুতুরে কাণ্ড ঘটেছিল, ঠিক মতো থাকতে পারতো না, সবসময় কোনো রকম আওয়াজ হতো। আর সেই সময় নাকি ওদের যে জ্ঞাতি গোষ্ঠীর একজনকে ধরে ওর নামে পুজো দেওয়া হয়েছিল, কারণ পাড়ায় ওই জায়গায় বাড়ির আশেপাশে কেউ থাকতে পারছিল না একটা আত্মার তাড়নায়। পরবর্তীকালে নাকি সনাতনের নামে পুজো দেওয়া হয়েছিল, আর তারপরে তেমন কোনো আর অসুবিধা হয়নি। আর আজ এতগুলো বছর পরে এই ঘটনা শোনার পরে সবার কিন্তু চোখে জল চলে এসেছিল। কি মর্মান্তিক একটা ঘটনা। এরকম ঘটনা কিন্তু, এরকম প্রেম ভালোবাসার ঘটনা কিন্তু আগে বহু শুনেছি, মার মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, যে কত ভালোবাসা এরকম হারিয়ে গেছে শুধুমাত্র পরিবারের চাপে পড়ে। এখনো হয়তো হয়, কিন্তু এখন ছেলে মেয়েদের মতামতকে হয়তো বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আগে এরকম ছিল না। মা বাবা যা বলবে সেটাই শুনতে হবে। এখানে সোনামণি বিয়ে করতে পারেনি, কিন্তু এরকমও বহু আছে যে জোর করে তাদের বিয়ে দেওয়া হয়েছে, সেখানে সংসার করতে পারেনি, পরবর্তীকালে মারা গেছে, এরকম ঘটনাও কিন্তু শুনেছি। যথারীতি ওরা এইসব শুনে ঘরে গেল, ঘরে গিয়ে দেখছে নীরবে কাঁদছে, সনাতনও কাঁদছে, সনাতন অর্থাৎ ছেলেটাও কাঁদছে, আর সোনামণিও কাঁদছে। আর সেই সময় হয়তো সোনামণি ওকে অনেক কিছু বুঝিয়েছিল, যখন ওকে বারবার করে বলল বাবা মা যে চল বাড়ি যাবি তো, তখন ছেলেটা বলল হ্যাঁ মা বাড়ি যাব। ওরা কিন্তু ভাবতে পারেনি ছেলেটা বাড়ি যেতে রাজি হবে, যেরকম পাগলের মতো ছোটবেলা থেকেও করতো, সেইখানে আসার পরে ও সেখান থেকে এত তাড়াতাড়ি চলে যাবে ওরা কিন্তু ভাবতেও পারেনি। যথারীতি ওই ছেলেটার মা বাবাও মনির সাথে অনেক কথা বলল, আর ওরা জানতে পারলো যে মনি কিন্তু তারপর থেকে আস্তে আস্তে, অর্থাৎ ওই সনাতন মারা যাওয়ার পরে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। যেটুকু না খেলে না সেটুকু খেত, শরীরের প্রতি যত্ন নিত না। এই না নিতে নিতে এখন শরীর পুরো শেষ হয়ে গেছে, ওর কিছু আর অবশিষ্ট নেই। লিভার, কিডনি কোনো কিছু আর ভালো নেই, চিকিৎসাও ঠিকমতো করায় না। সোনামণিকে কিন্তু ওর ভাইয়ের বউ সবাই বলতো, বাবা যখন বেঁচে ছিল তখনও বলতো যে ডাক্তার তোকে দেখাই চল, কিন্তু উনি ডাক্তার দেখাতে কোনো মতেই রাজি নয়। ওর একটাই কথা যে ও বাঁচতে চায় না, ও মরে যেতে চায়। তো আজ এই কারণে ওর এই পরিস্থিতি। তোর সঙ্গে কথা বলে ওই ছেলেটার মা বাবা, ওর যে ভাইয়ের বউ ছিল অর্থাৎ মনির যে ভাইয়ের বউ, ওনার মোবাইল নাম্বারটা নিয়ে তারপরে সেখান থেকে চলে এসেছিল। আর বাড়ি এসে কিন্তু প্রায়ই ফোন করত, কিন্তু যখন ওরা বাড়ি চলে গিয়েছিল তারপরে একবার জিজ্ঞেস করেছিল যে ও ঠিক আছে তো, তখন ওর ভাইয়ের বউ বলেছিল যে এখন আরও কথা বলতে পারছে না, আপনারা যখন চলে গেলেন তারপরে আবারও চোখ বুঝলো, এখন আর চোখ খুলছে না, কিছু খেতেও চাইছে না। এরকম প্রায় রেগুলার ফোন করতো যে কেমন আছে, বিশেষ করে ওই ছেলেটার মা বাবাই ফোন করতো, ছেলেটাও সেখানে থাকতো, শুনতো, আর পুরো চুপচাপ হয়ে গিয়েছিল ছেলেটা। তার প্রায় 4-5 দিন পরে ওনারাই ফোন করে জানায়, বিশেষ করে ওই মনির ভাইয়ের বউ ফোন করে জানায় যে মনি মারা গেছে। ওরা কিন্তু গিয়েছিল সেখানে আবার, কিন্তু সনাতন সেখানে যায়নি। সনাতন অর্থাৎ সেই ছোট ছেলেটা ওকে কোনো মতে নিতে পারেনি, হয়তো কোনো প্রতিজ্ঞা দিয়েছিল, হয়তো কিছু বলেছিল সোনামণি, যেটা ওরাই জানে, কিছু একটা হয়তো ঘরের মধ্যে বলেছিল, যে কারণে চলেও এসেছিল তাড়াতাড়ি। আর উনি মারা যাওয়ার পরে কিন্তু সেখানে যায়নি, নীরবে চোখের জল ফেলেছে। ওর মা বাবা সেখানে গিয়েছিল, দাহ কাজ মেটার পরে বাড়ি চলে এসেছিল,
তারপর আস্তে আস্তে ছেলেটা বড় হলো, কিন্তু তার মাঝখানে কখনো মনির সম্পর্কে একটা কথা সে কখনো বলেনি। আস্তে আস্তে যখন ও বড় হলো তখন নাকি ও প্রায় ভুলেই গেছে, কখনো বলতো না। আর ভালোবাসার মনে থাকলে থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে কয়েক বছর যাওয়ার পরের থেকে হাসি খুশিভাবে থাকতে আরম্ভ করলো। যেমন একজন নর্মাল ছেলে মেয়ে থাকে সেরকমই থাকতে আরম্ভ করলো। তেমন কোনো সমস্যা পরবর্তীকালের হয়নি। তারপরে হয়তো সবকিছু নিজের থেকেই ভোলার চেষ্টা করেছে, হয়তো সোনামণি তাকে এই প্রতিজ্ঞাই দিয়েছিল। তো এই ছিল ঘটনা। এই ঘটনাটা কিন্তু আমাকে কেউ পাঠায়নি। আমার বাবা কিন্তু কর্মসূত্রে ডেলি যাতায়াত করে ট্রেনে, একটা নির্দিষ্ট কম্পার্টমেন্টে আসার সময় ওঠে, বন্ধুবান্ধব হয়ে গেছে অনেক। তো সেই জায়গায় এই ঘটনাটা কিন্তু বাবা শুনেছে যে ছেলেটার বাড়ি কলকাতায় আর মেয়েটার বাড়ি ছিল বসিরহাটে, যে তারপরে মারা গিয়েছিল। যদি বাবা ট্রেনে শুনে থাকে তাহলে নিশ্চয়ই আপনারাও হয়তো অনেকে শুনে থাকবেন। আর যদি শুনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ঘটনাটা কেমন লাগলো সেটাও কমেন্টে বলবেন। আর যদি আপনাদের সাথে, আপনাদের পরিচিতদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা ঐশ্বরিক হোক, দৈবিক হোক, ভৌতিক হোক, অলৌকিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। আসি তাহলে, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।